আবেগ, অনুভূতি। আমরা রবীন্দ্রনাথকে আমাদের জীবনের সর্বোত্তম ভাবে পাই। সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের ভূমিকা অপরিসীম। আমাদের শৈশবে, বাল্যকালে, বার্ধক্যে একমাত্র তিনিই, শুধু তিনি। একটা মানুষ যাকে দিয়ে সামগ্রিক ব্যাখ্যা করা যায়, তিনি হলেন আমাদের প্রাণের কবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো। রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে আমরা সামগ্রিকভাবে পাই। আর রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে শুরু করে রবীন্দ্রনাথের যে ছোটবেলা, সেই ছোটবেলাতে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে, তার ঠাকুর বাড়ির মধ্যে যে বদ্ধ পরিকরে তাকে থাকতে হয়েছে। তার ওই বদ্ধ পরিকরের পড়াশোনা কখনোই ভালো লাগতো না। আর তার প্রতিফলন আমরা দেখেছি শান্তিনিকেতন, তার সেই পরিবেশ যেখানে পড়াশোনা হতো। তো রবীন্দ্রনাথের জীবনে পড়াশোনাটা কিন্তু সেই বাড়ির মধ্যেই কাটে। আমরা বলি এই বাংলায় জন্মালে, এই সময় জন্মালে হয়তো রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথ হয়ে উঠতো না, কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে থেকেও রবীন্দ্রনাথ তার সেই পড়াশোনা চালিয়ে গেছেন। সে ছোটবেলায় তার ঘরের মধ্যে, সে দোতলায় যে খিড়কিগুলো রয়েছে, সামগ্রিকভাবে ছোট্ট রবীন্দ্রনাথ বারংবার প্রশ্ন ছুড়ে দিয়েছে, কিরে তোরা পড়া করিস নি কেন? তোদের তো পড়া দিয়ে গেছিলাম না, তোরা তো একদম পড়া করিস না। কালকে কিন্তু পড়া করবো, হ্যাঁ তোরা পড়া করবি। এগুলো রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথকে দেখি শিশু মনের কথায়। রবীন্দ্রনাথ বারবার ভেসে উঠেছে তার প্রতিটি লেখায়। আমরা দেখতে পাই তার কাবুলিওয়ালাতে। কাবুলিওয়ালাতে সেই মিনি এবং কাবুলিওয়ালা, তিন দেশের মানুষ, ছোট্ট মিনির হৃদয়ের যে আন্তরিকতা, সেটা বারবার ফুটে উঠেছে। আজকে আমার ছোট্ট পুতুল আর ছোট্ট খোকা, ওদের বিয়ে। হ্যাঁ গো, ওদের বিয়েতে অনেক লুচি তরকারি হবে। তুই কাঁদিস না। কি করছিস মা? কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। বাদাম লেবে, মা লেবে। তুমি কাবুলিওয়ালা? হ্যাঁ, হিং লেবে, বাদাম খাবে। না, না। আরে লেও। আরে না না, ওকে দিচ্ছ কেন? না ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাও। আরে না 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 না, এরকম করে না। আরে, রাখো, এটা আরে। রাখো। কখনো জিনিস দিয়ে পয়সা নেবে না, এরকম হয় না। ঠিক আছে? হ্যাঁ। হিং লেবে, বাদাম লেবে। ও কাবুলিওয়ালা, হ্যাঁ, তোমার ওই ঝুলির মধ্যে কি আছে গো? ছুরির মধ্যে এই যাবো হাতি আছে। হাতি আছে? হাতিম আছে, হাতি। ঝুলির মধ্যে কি আছে? এই হাতি আছে, বিশ্বাস হচ্ছে না? দেখবে হাতি দেখবে। না, না, ভয় পেয়ে যাবে বাবা, যা ঘরে যা। এই কবি, একটা নাচ দেখাও তো। না, নাচ? একটা নাচ দেখাও না। না। দেখা দেখা। দেখাও না, দেখাও না। তোকে মা তোলালো সেদিন। তুমি আমার সাথে সাথে নাচো। হ্যাঁ না না, তুমি নাচো কবি। নাচ নাচ। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। এরকম ছোটবেলা বারবার ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রত্যেকটি গল্প। শিশু মন এবং প্রকৃতি নিয়ে বারবার রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন। আসলে রবীন্দ্রনাথ যেভাবে বড় হয়েছেন,
সেই প্রভাবগুলি তার লেখায় বারবার প্রতিফলিত হয়েছে। তার প্রতিফলন ঘটে ছোট্টবেলা সেই বলাই। আমরা বলাইতে পড়েছি তার শিমুল গাছের বেড়ে ওঠা এবং ছোট্ট বলাইয়ের জীবনযাপন। সেই শিমুল গাছকে ঘিরেই বলাইয়ের আবেগ অনুভূতি। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে কি করছিস বলাই? উঠে মালিকে বলতে হবে এই গাছটা উপরে ফেলে দিতে, বুঝলি? না না কাকা, তুমি গাছটা কেটো না কাকা। আরে দেখ কিরকম রাস্তার মাঝখানে বড় হয়ে উঠেছে, দুদিন পর অস্থির করবে তার চারিদিকে না ধুলো ছড়িয়ে। না কাকা, তোমার দুটি পায়ে পড়ে, তুমি গাছটা কেটো না কাকা। ঠিক আছে, কেটো না, ওর কেটো না কাকা, এরকম করিস না বাবু। কেটো না কাকা। ওটাকে না কাটলে চারিদিক নোংরা হবে। না কাকি, তুমি কাকাকে বলো না আমার গাছটা না কাটতে, বলো না। ওর একটা মাত্র গাছ, ওটা না কাটলে কি বা হবে? আরে, ছেলেরা এত করে বলছে ছেলে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই ওখানে থাকলে, কিন্তু ওই তো একদিন ওই গাছটার দিকে আমার নজরে কাড়িয়েছিল। বেশ থাক। রবীন্দ্রনাথের প্রত্যেকটি লেখায় এইভাবে প্রতিফলিত হয়েছে প্রকৃতি, প্রেম, কিন্তু আমরা দেখেছি রবীন্দ্রনাথ সৃষ্টির কথা বলেছে। ভাঙার মাধ্যমে সৃষ্টির কথা বারবার প্রতিটি লেখায় ফুটে উঠেছে। গভীর রবে বাজিবে হিয়ার মাঝে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গাছে। দেখি দেবী কই? রঘুপতি, রঘুপতি, দেবী কই? দেবী নাই, দেবী নাই। দেখি রক্তধারা। হ্যাঁ, এমন হয়েছে। এ রক্তধারা, এ শেষ পূর্ণ রক্ত এ পাপ মন্দিরে। জয়সিংহ তার শেষ রক্তধারা এই হিংসা রক্ত স্রোত নিভাইছে। ধন্য জয় সিংহ, আজে পূজার পুষ্পাঞ্জলি সুপিনু তোমারে। মহারাজ, প্রিয়তম, মহারাজ আজকে বিদায়। আজ পুরো বিশ্বে আমার একমাত্র দেবতা তুমি মহারাজ। প্রণাম। গেছে পাপ, ফিরে এসেছে দেবী আমারই দেবীর মাঝে। চলে এসো পিতা, চলে এসো। এ পাষাণ ভাঙিয়া গেছে। এখন তুমি মোর প্রত্যক্ষ প্রতিমা। হে জননী, হে মাতা, চলে এসো পিতা, চলে এসো।
আসলে রবীন্দ্রনাথের আমরা প্রচুর নাটক দেখেছি, প্রচুর গল্প পড়েছি, যেখানে রবীন্দ্রনাথ ভাঙার মাধ্যমে সৃষ্টির কথা বলেছেন। আমরা দেখেছি অচলায়তন কথা, আমরা দেখেছি গুরু। প্রত্যেকটি নাটকে বা প্রত্যেকটি লেখায় রবীন্দ্রনাথ ভাঙার কথা বলেছেন। সেই সোনপাংশুদের দল, সেই ম্লেচ্ছদের দল, যারা পৃথিবী জয় করেছে একটা সময়, এই ভাঙার মাধ্যমে সৃষ্টির কথা রবীন্দ্রনাথ বারবার বলেছেন। আমরা সেই বিষয় লক্ষ্য করি। রক্তকরণে কিশোর থেকে শুরু করে নন্দিনীর কথাতে ভেসে ওঠে সেই ভাঙার মাধ্যমে নিত্য যে মানুষ কাজ করে তাদের কথা বারবার ফুটে উঠেছে রবীন্দ্রনাথের কথা। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে বাজায় বাঁশি, ভালোবাসি। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। হ্যাঁ, তোমার ডাকিস কেন? আমি বুঝি শুনতে পাই কেন? না, আমি তো জানি, কিন্তু আমার না ডাকতে খুব ভালো লাগে। তোমার আর খুব লাগবে। কিশোর, কিশোর, তুই এখনই কাজে ফিরে যা কিশোর। আর আর দেরি করিস না। না, আমার তো ভালো লাগে ডাকতে। আমি সারাদিন সোনার তাল ঘুরে বেড়াই। কাজের মাধ্যমে একটুখানি ছুটি পেয়ে কিন্তু কিশোর, ওরা যদি জানতে পারে ওরা তোকে শাস্তি দেবে। বিষ্ণু তোমার গান শোনায়, সে গান তো শুধুমাত্র বিষ্ণুর গান। আর আমি অনেক খুঁজে ওই গাছ পেয়েছি জঙ্গলের ওপারে। সে ফুল, সে গাছ এখন আমার। এই গাছ আমাকে চিনিয়ে দে কিশোর, আমি ফুল তুলে আনবো, তুই যাস নে। কেন জানোয়ারের নন্দিনী, মতো তুমি এত মারবে, নিষ্ঠুর তোকে কেন? শাস্তি দেবে। আমি যে সইতে পারবো না কিশোর। নিষ্ঠুর কেন? এই গাছ আমার একান্ত গোপন গাছ, একান্ত গোপন। আর সেই কষ্টে আমার ফুল আরো আমার হয়ে ওঠে। তোমাকে এত কিছু দিলি কিশোর, তবে এর বিনিময়ে আমি তোকে কি ফিরিয়ে দেবো? শুধু রক্তধারা। কিছু না, আমায় সত্যি করো যে প্রতিদিন তুমি আমার থেকেই ফুল নেবে। বেশ, তাই শোন। তবে কিশোর, তুই সাবধানে থাকিস। নিজের খেয়াল রাখিস কিশোর, আমায় কথা বল। না, আমি খেয়াল রাখবো না। আমি রাখবো না। ওদের মুখের সামনে থেকেই তোমার জন্য ফুল নিয়ে আসবো। হ্যাঁ, তোমার জন্য ফুল নিয়ে আসবো। আমি চললাম। এভাবেই রবীন্দ্রনাথের প্রত্যেকটি কথায় যে ভাঙন, যে প্রেমের মাধ্যমে নতুনের শুরু, তা বারবার ফুটে উঠেছে। আমরা দেখেছি কিভাবে বিসর্জন থেকে শুরু করে রক্তবর্ণ থেকে শুরু করে ভাঙার মধ্যে দিয়ে সৃষ্টির কথা বলেছে রবীন্দ্রনাথ। সেই ভালোবাসা বারবার ছড়িয়ে পড়েছে। আর রবীন্দ্রনাথ দেখিয়েছে খুব কাছ থেকে নারীর কথা, যে নারী রবীন্দ্রনাথের প্রতিটি লেখায় একদম আত্মকেন্দ্রিকতা থেকে নারীর কথা ফুটে ওঠে। হয়তো সে তার প্রিয় বউ ঠাকুরনের কাছ থেকে দেখেছে বলে, বা হয়তো তার প্রিয় রান্নার কাছ থেকে দেখেছে বলে পিতৃতান্ত্রিকতা সমাজে বারবার নারীদের কথা উঠে এসেছে রবীন্দ্রনাথের লেখায়। আমরা তারই প্রভাব পাই স্থির পথে। তোমাদের ঘরের প্রথম কথা বলতে যা আজও আমার স্মৃতিতে ভাসে তা হচ্ছে ওই গোয়াল ঘরটা। অন্তরের সিঁড়ির পাশে তোমাদের এই গরুগুলি থাকতো। সামনের মাঠটুকু ছাড়া তাদের নড়াচড়া করবার আর একটু জায়গা নেই।
মাঠের ওই ধারে ওদের জাবনা কাটার কাঠের গামলা। সকালে গোয়ালার নানা কাজ। ক্ষুধার্ত গরুগুলি জাবনার কূপগুলো চেটে চেটে একেবারে একেবারে সাফ করে দিত, খাপলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গায়ের মেয়ে। এই শহরে যখন প্রথম বিয়ে করে আসি তখন ওই গরুগুটি আর 3টি বাছুর। ওদের ছাড়া আমার আত্মবোধটা ছিল। তাই নতুন বউ হিসেবে খাবার চুরি করে নিজে না খেয়ে আমার গরুগুলিকে খাওয়াতে, খা হেনে। কিন্তু তারপর যখন বড় হলো, আমার ঠাট্টার সম্পর্কীয়রা গরুর প্রতি আমার এত প্রকাশ্য মমতা দেখে আমার গোত্রের সম্পর্কে প্রশ্ন তুলল। আমার মেয়েটি জন্মদিন মারা যায়। যাবার পথে আমাকেও ডাক দিয়েছিল। আর যদি সে থাকে তবে এই জগতে আমার যা কিছু বড়, যা কিছু সত্য, তা সব সে আমায় এনে দিত। একেবারে বাড়ির মেয়ে মা হয়ে মনে আছে ওই ইংরেজ ডাক্তার যখন এসেছিল, তোমাদের অন্তর দেখে এসে চমৎকৃত হয়েছে। কি সুন্দর! আর আমার ওই আত্মঘর দেখে রাগে গড়গড় করে আমার কত কিনা বলছে। তোমাদের সদরের সামনে